হেজো তার এক্স গার্লফ্রেন্ডের বিয়ের দিনে তাকে কিডন্যাপ করে পালাবে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে। কিন্তু তাদের ধরার জন্য তাদের পিছনে লেগেছিল একাধিক ভয়ঙ্কর লোক। হেজোর উদ্দেশ্য কি সফল হবে, নাকি এটাই হবে তার জীবনের শেষ অ্যাডভেঞ্চার? এই মজাদার এবং ইমোশনাল কাহিনীতেই আমরা জানবো আজকের কে ড্রামা এক্সপ্লেনেশনে, যেই কে ড্রামার নাম হলো মিস্টার প্ল্যাঙ্কটন। তাহলে চলো শুরু করা যাক, আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। প্রথম এপিসোডের শুরুতেই আমরা বরফের ওপর একটি ছেলেকে শুয়ে থাকতে দেখি, যে বলেই আমি অনেকবার ভেবেছি আমার মৃত্যু কেমন হবে, কিন্তু এখন যখন আমি সত্যিই মরতে চলেছি, আমি চাই না মরতে, আমি বাঁচতে চাই। আমরা দেখতে পাই একটি মেয়ে তার দিকে কাঁদতে কাঁদতে ছুটে আসছে, কিন্তু এমন পরিস্থিতির শুরু কোথা থেকে? এবার আমরা বর্তমান সময়ে ফিরে আসি এবং আমাদের প্রধান চরিত্র হেজো এবং তার অ্যাসিস্ট্যান্ট কারিকে দেখতে পাই। তারা দুজনে মিলে একটি ব্যবসা চালায়, যেখানে তারা বিভিন্ন অড জবস করে। কারোর বাচ্চা বুলি হলে তাকে প্রোটেক্ট করা, কারো মৃত মায়ের মৃত্যুশয্যায় তার পাশে থাকা, বিভিন্ন অনৈতিক কাজও কিন্তু তারা এর মধ্যে করে। এসব অদ্ভুত অদ্ভুত কাজ করেই তারা নিজেদের জীবিকা নির্বাহ করে। এবার তখনই তাদের বাড়িতে একটি মহিলা আসে তার কিছু বডিগার্ড নিয়ে, এবং তারা এসেই হেজোর অ্যাকুয়ারিয়ামটি ভেঙে দেয়। তারা হেজোকে ভয় দেখায়। আসলে মেয়েটি চাইছিল হেজো একটি কাজে তাকে সাহায্য করুক, কিন্তু হেজো এতদিন তাতে রাজি হচ্ছিল না। মেয়েটির সাথে একটি বিখ্যাত গুন্ডা গ্যাং প্রিন্স গ্যাংয়ের লিডারের বিয়ে ঠিক হয়েছে, তাই মেয়েটি চায় হেজো যেন তাকে বিয়ের অনুষ্ঠান থেকে নিয়ে পালায়। অন্যদিকে আমরা জেমিকে দেখতে পাই, যে কিনা নিজের বিয়ের আংটি দেখছিল। জেমির সাথে খুবই অভিজাত এবং প্রভাবশালী একটি পরিবারের ছেলের বিয়ে ঠিক হয়েছে। তারা প্রথমে জেমিকে মেনে নেয়নি, কারণ জেমি অনাথ। কিন্তু যখন তারা জানতে পারে যে জেমি 8 সপ্তাহে প্রেগনেন্ট, তখন নিজেদের ভবিষ্যৎ বংশের সন্তানের কথা ভেবে তারা এই বিয়েতে রাজি হয়। এবার আমরা দেখতে পাই যে সেই প্রিন্স গ্যাংয়ের লিডারের সাথে মেয়েটির বিয়ের দিন উপস্থিত হয়। সমস্ত অনুষ্ঠানের মাঝে হিরোর মতো বাইক চালিয়ে হেজো সেখানে আসে। তার হেলমেট দিয়ে সে প্রিন্স গ্যাংয়ের লিডারের মাথায় বাড়ি মারে এবং তার দাঁত ভেঙে দেয়। এবার এইসব যখন হচ্ছিল, গ্যাংয়ের অন্য লোকেরা ভাবছিল যে এটাও মনে হয় বিয়ের কোনো অনুষ্ঠানের স্টান্ট। তাই জন্যে তারা হাসতে হাসতে হাততালি দিচ্ছিল। তারা যতক্ষণে রিয়েলাইজ করে যে এটা কোনো স্টান্ট না, ততক্ষণে হেজো নতুন বউকে নিয়ে সেখান থেকে সাঁ করে বেরিয়ে গেছে। অপরদিকে মেয়েটিও কিন্তু কম চালাক ছিল না। সে তার ম্যানেজার এবং কারির সাহায্যে প্রিন্স গ্যাংয়ের সমস্ত টাকা পয়সা সোনা দানা চুরি করিয়ে নিয়েছিল, যেই কথা হেজো কিন্তু কিছুই জানতো না। এবার বাইক চালাতে চালাতে হঠাৎ হেজোর কিছু ফ্ল্যাশব্যাক আসে। তার ছোটবেলার কথা তার মনে পড়ে যায়। তার মনে পড়ে কিভাবে তার বাবা মা তাকে ছেড়ে চলে গেছিল, এবং তার দৃষ্টি ঝাপসা হয়ে আসে। সে বাইক নিয়ে উল্টে পড়ে যায় এবং জ্ঞান হারায়। হেজোর জ্ঞান ভাঙে হাসপাতালে। ততক্ষণে মেয়েটি টাকা পয়সা সবকিছু নিয়ে ফ্লাইটে করে পালিয়েছে। যদিও এই অ্যাক্সিডেন্টটায় হেজোর বেশি চোট লাগেনি, তবুও ডক্টর তাকে দেখা করতে বলে এবং তিনি হেজোর ব্রেনের একটি স্ক্যান দেখান, যেখানে আমরা দেখতে পাই কিছু সাদা সাদা ছোট বলের মতো হয়েছিল। ডক্টর বলেন হেজোর মাথার নার্ভগুলি দলা পাকিয়ে গেছে, এটা যে কোনো সময় ব্লাস্ট করতে পারে। হেজোর মাথাটা এখন একটা টিকিং টাইম বমের মতো, অর্থাৎ তার হাতে আর বেশি দিন সময় নেই। তার হাতে বড়জোড়া 3 মাস আছে। ডক্টর বলেন যে এটা হেরিডিটারি বা বংশগতভাবে হয়। হেজো হাসে যে ভাগ্যের এমনই পরিহাস, যে মা বাবাকে সে কোনোদিনই পায়নি, সেই মা বাবার থেকে কিনা সে এমন একটা জিনিস পেল যার জন্য তার মৃত্যু হবে। এবার ওইদিকে আমরা ওই হাসপাতালেই জেমিকে দেখতে পাই, সেও ডাক্তার দেখাতে গেছিল। এবার আমরা জানতে পারি যে জেমি আসলে প্রেগনেন্ট নয়। সে মিথ্যে কথা বলেছে যাতে তার হবু হাজবেন্ডের বাড়িতে তাকে মেনে নেয়। এবার ডক্টর বলেন যে জেমির পক্ষে মা হওয়াই কোনোদিন সম্ভব না, কারণ তার মাত্র 28 বছর বয়সেই মেনোপজ হয়ে গেছে। কখনো কখনো স্ট্রেসের জন্য বা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য এরকম হয়ে থাকে। এবার জেমি এই কথা শুনে প্রচন্ড ভেঙে পড়ে এবং প্রচন্ড কান্নাকাটি করতে থাকে, এবং তখনই তাকে হেজো দেখতে পায়। এবং আমরা জানতে পারি যে হেজো আর জেমি একসময় প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু তাদের ব্রেকআপ হয়ে গেছিল, কারণ জেমি মা হতে চাইতো, কিন্তু হেজো কখনোই চায়নি কোনো পরিবার তৈরি করতে। হেজো বলতো যে আমরা কোনোদিন মা বাবার ভালোবাসা পাইনি, যেহেতু তারও মা বাবা তাকে ছেড়ে দিয়েছিল, এবং জেমিও যেহেতু অনাথ ছিল, তাই জন্য হেজো মনে করতো যে যারা নিজেরা কোনোদিন মা বাবার ভালোবাসা পায়নি, তারাও কোনোদিন ভালো মা বাবা হতে পারবে না। এবং এই কারণেই জেমির সাথে তার ব্রেকআপ হয়। এবার হেজো ঠিক করে সে তার বায়োলজিক্যাল বাবাকে খুঁজে বার করবে, এবং সেই জন্য সে তার ঘর বাড়ি সবকিছু বেচে দেয়। অন্যদিকে প্রিন্স গ্যাংয়ের লিডার ভাবে যে এই সমস্ত ক্ষয়ক্ষতির জন্য হেজোই দায়। তাই সে ঠিক করে সে হেজোকে খুঁজে বার করবে এবং প্রতিশোধ নেবে।
জেমি যে মা হতে পারবে না সেটা কিন্তু সে তার শ্বশুর বাড়িতে চেপে গেছিল। যদিও সে খুবই মনোকষ্টে ভুগছিল, কিন্তু সে জানতো যে একমাত্র এই মিথ্যার জন্যই তাকে মেনে নেওয়া হয়েছে। কিন্তু তার বিয়ের দিন সকালে সেখানে হেজো উপস্থিত হয় এবং তাকে বলে যে তুমি মিথ্যা কথা বলে বিয়ে করছো, এদেরকে তুমি ঠকাচ্ছ, তুমি আমার সাথে চলো। এবং এখানেই এপিসোড 1 শেষ হয়। এপিসোড 2 এর শুরুতে আমরা হেজোর জীবনের কিছু ব্যাক স্টোরি জানতে পারি এবং আমরা 1991 সালের কিছু ঘটনা দেখতে পাই। হেজোর বাবা টেস্টিকুলার ক্যান্সার ধরা পড়ে, তাই তিনি তখন ঠিক করেন যে তিনি স্পার্ম ফ্রিজ করিয়ে রাখবেন, যাতে কেমো নেয়ার পর তিনি সেইটার মাধ্যমে বাচ্চা নিতে পারে। এবার পরে ওনার ক্যান্সার সেরে গেলে আইভিএফ এর মাধ্যমে তাদের সন্তান জন্ম নেয় এবং হেজুর জন্ম হয়। এবার জন্মের 8 বছর বয়স অবধি হেজো খুবই আদর যত্নে মানুষ হয়। তার বাবা মা তাকে খুবই ভালোবাসতো। কিন্তু তারপর হঠাৎ একদিন সব বদলে যায়। ফার্টিলিটি ক্লিনিক থেকে তার মা জানতে পারে যে তারা ভুল করে হেজোর বাবার স্পামের বদলে অন্য কোনো লোকের স্পাম ব্যবহার করে ফেলেছে। আমরা এখানে দেখতে পাই যে হেজোর বাবার যে স্পার্মটা ছিল সেটা ছিল 137 নম্বর, আর অন্য লোকেরটা ছিল 139 নম্বর। কিন্তু হাতের লেখার জন্য দুটোই অনেকটা একরকম দেখতে লাগছিল। তাই জন্য ক্লিনিক থেকে এরকম একটা ভুল হয়ে যায়, যদিও এটা কোনো ছোটখাটো ভুল কিন্তু ছিল না। অর্থাৎ হেজো এতদিন যাকে বাবা বলে জানতো সে তার আসল বায়োলজিক্যাল বাবা নয়। এই ঘটনা জানার পর হেজোর বাবা মা তাকে দূরে সরিয়ে দেয়। কোনো দোষ না করেও ছোটবেলায় এত বড় একটা শাস্তি তাকে পেতে হয়েছে। এবং এই গল্পটা হেজো সেই ক্লিনিকে বসেই বলছিল, যেখানে কিনা তার জন্ম হয়েছিল। এবার হেজো সেই ক্লিনিকের ডক্টরদের ধমকি দেয় এবং মারের ভয় দেখিয়ে তার আসল বাবাকে, অর্থাৎ বায়োলজিক্যাল বাবাকে সেটা জানতে চায়, যার স্পর্মে কিনা তার জন্ম হয়েছে। এবার ডক্টরটি প্রথমে ইনফরমেশনটি দিতে রাজি হয় না, কিন্তু হেজো তাকে ভয় দেখিয়ে ইনফরমেশন বার করে এবং তারপরেই সে জেমির বিয়েতে যায়। সে বলে যে সে একটা খোঁজ করতে যাচ্ছে, জেমি থাকলে সে বোর হবে না, তাই জন্যই সে চায় যাতে জেমি তার সাথে যায়। এমনকি সে জেমিকে ব্ল্যাকমেলও করে যে তুমি তোমার হবু বরকে ঠকাচ্ছ, তোমার যে মেনোপজ হয়ে গেছে সেটা আমি জানি। এবার তখনই তাদের কথাবার্তার মাঝে সেখানে জেমির হবু বর ও হিয়ং আসে, যে কিনা জেমির থেকে 12 বছরের বড় ছিল। কিন্তু সে একটু বোকা ভালো মানুষ টাইপের ছিল। সব সময় সে তার মায়ের কথা মেনে চলতো এবং মাকে খুব ভয় পেত। এবার হেইজো অইহংকে বলে যে সে হচ্ছে জেমির অনাথালয়ের বড় ভাই, তাই জন্য তার বিয়েতে সে এখানে এসেছে। জেমি বলে যে আমি ওকে ছেড়ে আসছি, ওকে এখন বাড়ি যেতে হবে। এবং হেজোকে নিয়ে সে বাইরে চলে আসে। কিন্তু বাইরে আসার পরেই হেজো জেমিকে জিজ্ঞাসা করে যে তুমি কি ওকে ভালোবাসো। জেমি বলে যে হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, কারণ ও তোমার মতো কমিটমেন্টে ভয় পায় না। আমার সাথে থাকার জন্য ও ওর বাড়িতে এত বড় একটা মিথ্যা কথা বলেছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে অহিয়ংই তার বাড়িতেই প্রেগন্যান্সির মিথ্যে কথাটা বলেছিল, যাতে তার বাড়িতে জেমিকে মেনে নেয়। কিন্তু তখনই হেজো জেমিকে ঘাড়ে তুলে নেয় এবং জেমির মাথা ঠুকে সে অজ্ঞান হয়ে যায়। হেজো তাকে অপহরণ করে নিয়ে চলে যায়, কিন্তু সেটা অহিয়ংয়ের একজন কর্মচারী দেখে ফেলেছিল। এবার অহিয়ংদের মতো অভিজাত পরিবারের জন্য এটা অত্যন্ত অসম্মানজনক একটি ঘটনা ছিল। অহিয়ংয়ের মা জানতো যে জেমি প্রেগনেন্ট, সুতরাং সেও জেমিকে যেখান থেকেই হোক না কেন খুঁজে বার করার প্রতিজ্ঞা করে। আমরা এখানে দেখতে পাই যে অহিয়ংয়ের মা যিনি ছিলেন উনি খুবই প্রভাবশালী একজন মহিলা ছিলেন। অহিয়ংদের পারিবারিক ব্যবসা তিনি নিজের হাতেই অনেক বড় করেছিলেন। ফুড ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত ফেমাস ব্যক্তি ছিলেন এই অহিয়ংয়ের মা। এবার প্রিন্স গ্যাংয়ের লিডারও কারিকে মেরে ধরে হেজো কোথায় আছে সেটার খোঁজ লাগায়। লিডার বলে যে কারি যদি হেজোকে খুঁজে দিতে না পারে তাহলে সে খতম হয়ে যাবে। সুতরাং হেজোর পিছনে এখন দুই দলই লেগেছিল। অন্যদিকে আমরা হেজোকে দেখতে পাই ক্লিনিক থেকে তাকে সম্ভাব্য 5 জনের ডিটেলস দেওয়া হয়েছিল, যাদের মধ্যে একজনের স্পার্মে তার জন্ম। সুতরাং এই 5 জনের যার সাথে হেজোর ডিএনএ মেলবে সেই হচ্ছে হেজোর আসল বায়োলজিক্যাল বাবা। এবং এদের খোঁজেই তার যাত্রা শুরু হয়। এবার সে জেমিকে নিয়ে প্রথম লোকটির উদ্দেশ্যে সামন যাচ্ছিল, কিন্তু তার মধ্যে জেমি পালানোর চেষ্টা করে। পালাতে পালাতে সে একটি ধান ক্ষেতের মধ্যে নেমে পড়ে, কিন্তু হেজো সেখানেও চলে আসে। জেমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং কান্না করতে শুরু করে দেয়। সে বলে যে তোমার জন্যই আমার জীবনে এত জ্বালা, তুমি আমার সাথে থাকোনি, এখন তুমি আমাকে শান্তি করে বিয়েও করতে দিচ্ছ না। তোমার এই স্ট্রেসের কারণেই হয়তো আমার আর্জি মেনোপজ হয়ে গেছে, কিন্তু তাতেও তোমার শান্তি নেই। এবং সে খুবই কান্না করতে থাকে এবং হেজো তাকে সান্ত্বনা দেয়। এবার বিয়ের ড্রেসটিতে কাদা লেগে যাওয়ার জন্য পাশের একটি নদীতে জেমি সেটা ভালো করে ধুচ্ছিল। তখনই তার নজর যায় তার জুতো জোড়ার দিকে এবং তার গত রাতের ঘটনা মনে পড়ে যায়।
রাতের বেলা ওহিয়ং তার কাছে এসেছিল এই জুতো তাকে গিফট করতে, তার পায়ের মাপ ঠিক আছে কিনা, পায়ে লাগছে কিনা সেটা দেখার জন্য। এতটাই কেয়ারিং ছিল ওহিয়ং। জিমি তাকে বলেছিল যে জুতো গিফট করলে কিন্তু মেয়ে পালিয়ে যায়। অহং বলেছিল যে তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে খুঁজে আনবো, পৃথিবীর সব কোণা খুঁজে ফেলবো তোমার জন্য। এতদিন অনাথ থাকার পর, একা থাকার পরেই প্রথমবার কোনো পরিবারের অংশ হতে যাচ্ছিল জেমি। কিন্তু হেজোর জন্য সেই স্বপ্ন কমপ্লিট হলো না। এরপর আবারও জেমি পেট্রোল পাম্পের টয়লেট দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানেও হেজো চলে আসে। এবার তারা নামমন যাওয়ার পথেই একটা খুবই ফাঁকা শহরে দাঁড়ায় জামা কাপড় কেনার জন্য। এবং সেখানেই দোকানদারের ফোন থেকে জেমি লুকিয়ে লোকেশনটা ভয়েস মেসেজে বলে দেয়। এবং হিয়ংও তার মায়ের বারণ ভুলে জেমিকে ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ে। এবার হেজোরা ততক্ষণে নাময়নের একটি স্যুপের দোকানে পৌঁছে যায়। এই রেস্টুরেন্টের মালিক ছিল হেজোর সম্ভাব্য বাবা নাম্বার ওয়ান। স্যুপ খেতে খেতে আলাপ পরিচয়ের মাঝে হেজো দোকানের মালিকের মাথার একটি চুল ছিঁড়ে নেয়, যাতে ডিএনএ টেস্টের মাধ্যমে জানা যায় যে সেই লোকটিই তার বাবা কিনা। এবার তারা রাতে ওনার বাড়িতেই থেকে যায়। হেজো ঘুমিয়ে গেলে জেমি চুপি চুপি পালানোর চেষ্টা করে, কিন্তু হেজু ঘুমের মধ্যে বলছিল যেও না যেও না। তাই জেমি ফেরত চলে আসে। এবার এপিসোড 3 এর শুরুতেই আমরা আবার হেজোর জীবনের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই। একদিন তার একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, এবং এটা প্রায় বেশ কয়েক বছর আগের ঘটনা। এবং সেই গাড়ি থেকে নেমে আসে তার বাবা, অর্থাৎ যাকে কিনা সে ছোটবেলা থেকে বাবা বলে জানতো। এত বছর পর তারা একে অপরকে দেখে হতভম্ব হয়ে যায়। তার বাবা মায়ের এখন নিজেদের একটি ছোট্ট কন্যা সন্তান হয়েছিল। এবার তার বাবা তাকে নিজের কার্ডটি দেয়, এবং আমরা দেখতে পাই তার বাবার কোম্পানিটির নাম ছিল আই অ্যাম ইয়োর ফাদার, যেটা খুবই সার্কাস্টিক। হেজো বলে যে সে এখন তার বাবার দেয়া নাম রাখে না, তা সে বদলে ফেলেছে। এবং হেজো তার বাবাকে নিজের কার্ডটা দেয়। খুবই ইমোশনাল একটা মুহূর্ত ছিল এটা হেজোর জন্য। তার স্ত্রী ডাকায় হেজোর বাবা আবার গাড়িতে উঠে চলে যায়, এবং সেই মুহূর্তে সেই প্রথমবারের মতো তার হাত ধরে জেমি। এবার হেজোর ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে জেমি পালানোর চেষ্টা করছিল। তাই জন্য সে জেমির হাত একটা টেবিলের সাথে বেঁধে দেয়। রাতের বেলা সে একটি প্যাটার্নিটি টেস্টের কোম্পানিকে দোকানের মালিকের চুলটা দেয়। এবার তারা জানায় যে আগামীকালের মধ্যে তারা ডিএনএ টেস্ট করে জানাবেই যে এই লোকটি তার বাবা কিনা। রাতে হেজো দেখে লোকটির ছেলেরা নিজেদের মধ্যে দোকানের মালিকানা নিয়ে মারপিট করছে। দোকানটা বেচে নিজেদের মধ্যে টাকা নিয়ে তারা তাদের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, এটাই ছিল তাদের প্ল্যান। অন্যদিকে জেমি ততক্ষণে তার নিজের বাঁধন খুলে ফেলেছিল। হেজো বলে যে একসময় তুমি আমার জন্য পাগল ছিলে, আর এখন। জিমি তখন বলে যে কিন্তু তুমিই আমাকে ডাম্প করেছিলে, আমি তোমাকে ছেড়ে যাইনি। হেজো বলে যে কিন্তু তুমি তো তাও ফিরে তাকাওনি। এবং জেমি বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে আটকাবে। এই সময় জেমির মনে পড়ে যে কিভাবে তাদের প্রথম পরিচয় হয়েছিল। আমরা ফিরে যাই সেই বৃষ্টির দিনটাতে। হেজোর হাত দিয়ে রক্ত পড়ছিল। জেমি সেটা দেখতে পায় এবং তার হাতে পট্টি বেঁধে দেয়। অচেনা একটা ছেলের প্রতি কেন জানি না সে একটা টান অনুভব করেছিল। পরদিন হেজো তার কাজের জায়গায় আসে এবং সরাসরি তাকে গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করে, এবং সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। ততক্ষণে ও ইয়ং পুলিশ স্টেশনে পৌঁছে যায় এবং জেমির নিখোঁজ হওয়ার ডায়েরি করায়। সে জেমির নিখোঁজ পোস্টার প্রিন্ট করে সব জায়গায় লাগাতে থাকে। আমরা বুঝতে পারি যে ও হিয়ং জেমিকে খুবই ভালোবাসতো এবং তাকে খুঁজে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। এবার সে যে এলাকায় খুঁজছিল জেমি কিন্তু তার আশেপাশেই ছিল, কিন্তু তাদের দেখা হয় কিনা সেটাই হচ্ছে এখন জানার বিষয়। পরদিন সকালে হেইজো প্যাটার্নিটি টেস্টের রেজাল্টের জন্য অপেক্ষা করছিল, এবং তখনই স্যুপের দোকানে প্রমোটার আসে দোকান কেনার জন্য। এবং আবারও তাদের ভাইদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যে কে কত টাকা ভাগ নেবে। এবং হেজো সেখানে যোগ দেয়। সে বলে যে আমিও এই লোকটারই অবৈধ সন্তান, সুতরাং আমারও এক ভাগ লাগবে। এবার তাদের মধ্যে আরো মারামারি লেগে যায়। মারামারি করার জন্য বৃদ্ধ লোকটি হেজোকে তার দোকান থেকে তাড়িয়ে দেয়। এবং বৃদ্ধ লোকটি বলে যে আমি খুব ভালো করেই জানি যে আমার ছেলেরা আমার পিছনে কি প্ল্যান করছে, সুতরাং তোমাকে এখানে কিছু বলতে হবে না। হেজো বুঝতে পারে যে একজন সন্তানের প্রতি বাবার ভালোবাসা কিরকম হয়। এবং তখনই টেস্টের রেজাল্ট আসে, এবং হেজো জানতে পারে যে এই লোকটি তার বাবা না। এবার হেজোরা ওখান থেকে বেরোনোর পর জেমি আর তার সাথে যেতে চায় না, কিন্তু হেজো জেমিকে জোর করে। এবং তখনই সেখান দিয়ে ওহিয়ং যাচ্ছিল এবং সে জেমিকে দেখতে পায়। এবং তখনই হেজো জেমিকে কাঁধে করে নিয়ে আবারও পালায়। আর অনহিয়ংও তখন তাদের পিছু নেয়। এবার যেহেতু এই রেস্টুরেন্টে একটা লড়াই ঝগড়া হচ্ছিল সেটার খবর পুলিশ পায়, এবং পুলিশও এই রেস্টুরেন্টেই আসছিল। ওদিকে ততক্ষণে প্রিন্স গ্যাংয়ের লোকেরাও হেজোকে খুঁজতে খুঁজতে এই রেস্টুরেন্টে চলে আসে।
পুলিশ যখন এই রেস্টুরেন্টে আসে তারা প্রিন্স গ্যাংয়ের লোকেদের সবাইকে গ্রেপ্তার করে। কিন্তু ততক্ষণে অয়ং পুলিশেরই গাড়ি নিয়ে হেজোদের পিছু করতে শুরু করে দেয় এবং একটা জায়গায় গিয়ে সে জেমির গাড়িকে ধাক্কা মারে এবং তারা সবাই গাড়ি থেকে উল্টে পড়ে যায়। অহিয়ং হেজোকে পুলিশের বন্দুক দিয়ে ভয় দেখায় যে সে তাকে ইলেকট্রিক শক দিয়ে দেবে, কিন্তু সেই করতে গিয়ে সে ভুলে নিজেকেই শক দিয়ে দেয় এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার অহিয়ং অজ্ঞান হয়ে যাওয়ায় জেমি খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সে গিয়ে হেজোকে খুব জোরে জোরে ঝাঁকাঝাঁকি করতে থাকে যে তোমার জন্য এরকম হচ্ছে, তুমি মরো না কেন, মরে যাও। এবং ততক্ষণে যেহেতু হেজো অলরেডি খুবই অসুস্থ ছিল, তার নাক কান দিয়ে রক্ত বেরোতে থাকে এবং হেজো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। জেমি বুঝতে পারে না কি করবে। জ্ঞান ফিরলে হেজো দেখে যে সে একটি ঝোপের মধ্যে শুয়ে আছে এবং তার থেকে অনেকটা দূরে জেমি বসে আছে। সে বুঝতে পারে যে যখন পুলিশ এসেছিল জেমি তাকে কোনোভাবে ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল। জেমি তাকে বলে যে তুমি বা আমার মধ্যে কারো মরে যাওয়া দরকার, কারণ যতদিন আমরা বেঁচে আছি আমরা একে অপরকে ঠিকভাবে বাঁচতে দেব না। এবং এই কথা শুনে হেজো বলে যে ঠিক আছে, আমি মরে যাব, কিন্তু যতদিন না মরছি তোমাকে আমি কোথাও যেতে দেব না। ওদিকে অয়ং এর মা জানতে পারে যে তার ছেলে এরকম পুলিশের গাড়ি চুরি করে পালাচ্ছে এবং সেই সব জানতে পেরে তার মা জন নামের একজনকে ডেকে পাঠায় বিদেশ থেকে, যে কিনা এই সমস্ত ঝামেলার নিষ্পত্তি করবে। এপিসোড 4 এর শুরুতেই আমরা জেমির লাইফের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই এবং দেখতে পাই যে কিভাবে অয়ং তার মাকে রাজি করিয়েছিল। জেমি অনাথ হওয়ায় এবং উচ্চ বংশের না হওয়ায় অহয়ং এর মা তাকে মেনে নেয়নি। তাই অহয়ং বৃষ্টির মধ্যে ভিজে 2 দিন ধরে না খেয়ে জেদ করে বসেছিল তার মাকে রাজি করানোর জন্য। এবং সে এই মিথ্যে কথাটা বলেছিল যে জেমি প্রেগনেন্ট, যাতে তার বাড়ি থেকে মেনে নিতে বাধ্য হয়। কিন্তু বিয়ের আগে অবধি সে কখনো জেমিকে ছুঁয়েও দেখেনি। যখন পুলিশের বন্দুকের ইলেকট্রিক শক খেয়ে অহয়ং পড়ে গেছিল, জেমির এইসব কথাই মনে পড়ে এবং তার মনে হয় সে তার স্বামীকে ঠকাচ্ছে, কারণ তার মেনোপজ হয়ে যাওয়ার ঘটনাটা সে কিন্তু এখনো অহংকেও জানায়নি। এই জন্যই সে তার স্বামীর সাথে তখন যায়নি এবং হেজুকেও ঝোপের মধ্যে লুকিয়ে দিয়েছিল যাতে পুলিশ তাকে খুঁজে না পায়। এবার পুলিশ অহয়ংকে থানায় নিয়ে যায়, কিন্তু জেমি থানার বাইরের একটি পে ফোন থেকে অহয়ংকে কল করে এবং সে বলে যে সে ফিরতে চায়, কিন্তু সে খুবই ভয় পাচ্ছে, কারণ সে জানে সে ফিরলে আরো বেশি সমস্যা শুরু হবে। সে অহিয়ং বা তার পরিবারের দুঃখের কারণ হতে চায় না। এবার পুলিশ যতক্ষণে নাম্বারটা ট্র্যাক করে দেখছিল ততক্ষণে আবার হেজু আর জেমি সেখান থেকে চলে যায়। এবার ততক্ষণে অহিয়ং এর মায়ের পাঠানো লোক জন সেখানে চলে আসে এবং অহিয়ংকে পুলিশ স্টেশন থেকে নিয়ে যায়। এবার জন ততক্ষণে হেজুর ব্যাপারে সমস্ত ডিটেলস কিন্তু জোগাড় করে ফেলেছিল, যেটা দেখে অয়ং বুঝতে পারে যে হেজো তো অরফ্যান নয়। তার মানে সে যে বলেছিল যে সে জেমির অরফানেজের লোক সেটা মিথ্যা ছিল। জন তাকে হেজো এবং জেমির ওই স্যুপ শপের কিছু ফটো দেখায়, যেটা দেখে একদমই মনে হচ্ছিল না যে হেজো জেমিকে কিডন্যাপ করেছে। ফলে অহিয়ং এর মনে একটু সন্দেহ হয়, কিন্তু তবুও সে সব সন্দেহ মুছে ফেলে ঠিক করে যে সে জেমিকে ফিরিয়ে আনবে। ওদিকে জেমি এবং হেজো বুসানের উদ্দেশ্যে রওনা হয় সম্ভাব্য বাবা নাম্বার 2 কে খুঁজে বার করতে। যাওয়ার পথে হেজো জেমিকে বলে যে কি কারণে সেই অভিযান শুরু করেছে, কিন্তু এবার আস্তে আস্তে হেজোর শরীর খারাপ হতে শুরু করেছিল। জেমি তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলেও সে সবকিছু খুলে বলে না এবং সে কথা ঘুরিয়ে দেয়। ওদিকে তারা যে বুসান এসেছে সেই খবর কিন্তু ততক্ষণে জনের কাছেও পৌঁছে গেছিল এবং সে ও অহিয়ং ততক্ষণে বুসান রওনা দেয়। এবার বুসানে গিয়ে হেজো প্রথমেই তার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা আছে সব কিছু তুলে নেয় এবং সে এবং জেমি বেশ ভালোভাবে শপিং করে। এবং আমরা দেখতে পাই যে হেজোর মনের মধ্যে কিন্তু জেমির প্রতি এখনো একটা ভালোবাসা বা স্নেহ ছিল। এবার অন্যদিকে প্রিন্স গ্যাংয়ের লিডার কারিকে রেল লাইনের সাথে বেঁধে তাকে ভয় দেখায় যে কোথায় হেজো সেটা খুঁজে বার করো। এবার হেজু যেই লোকটার সাহায্যে তার 5 জন সম্ভাব্য বাবার বর্তমান ঠিকানা জোগাড় করেছিল সেই লোকের সাথে কারি যোগাযোগ করে এবং ওই 5 জন প্রবল বাবার ঠিকানা নিয়ে সে প্রিন্স গ্যাংয়ের লিডারকে দেয়। এবার 2 নম্বর সম্ভাব্য বাবা বুসানের একটি পাহাড়ের ওপর থাকতো এবং সে একদম একা থাকতো, সাধুর মতো জীবন কাটাতো। হেজু এবং জেমি সেখানে যায়। জেমি ডাইরেক্টলি লোকটিকে বলেই যে তারা হেজুর স্পর্ম ডোনারের খোঁজ করছে। এবার লোকটাকে দেখে প্রথমে একটু বিপজ্জনকই মনে হয়েছিল, কিন্তু পরে দেখা যায় যে তিনি খুবই ভালো মানুষ। তিনি বলেন যে তার কোনো সন্তান নেই, তার কোনো পরিবারও নেই এবং জেমির সাথে তার খুব ভাব হয়ে যায়। তিনি কথায় কথায় বলেন যে জেমি যদি তার বৌমা হতো তাহলে তিনি খুব খুশি হতেন।
এবার হেজো ততক্ষণে এই লোকটির ডিএনএ স্যাম্পেলও প্যাটার্নিটি টেস্টের জন্য দিয়ে দেয়। হেজো স্যাম্পেলটি দিয়ে এসে দেখে যে জেমি এবং লোকটি রান্নাঘরে খুব হাসাহাসি করছে এবং রান্না করছে। এবার রেজাল্ট আসতে একদিন সময় লাগার কথা ছিল, তাই জন্য লোকটি বলে রাতের বেলা তারা যেন ওনার বাসাতেই থাকে। রাতের বেলা জেমি হেজোকে বলে যে কেন তারা এত হাসছিল। জেমি বলে যে রান্না করতে করতে সে একটি আলু দেখতে পায়, একটি আলু যার সাথে আরেকটি ছোট্ট আলু ছিল। জেমি বলে ওঠে যে এই আলুটাও প্রেগনেন্ট হয়েছে, এই আলুটারও একটা বাচ্চা হয়েছে, কিন্তু আমি একটা বাচ্চার জন্ম দিতে পারবো না। তাহলে কি আমি আলুর থেকেও অধম? এবং তখন ওই লোকটি একটি মাশরুমের প্যাকেট দেখায়, যার পিছনে কিনা মাশরুমের প্রডিউসারের ছবি দেওয়া ছিল। লোকটি বলে যে দেখো, এই মাশরুমটাও জানে ওকে কে প্রডিউস করেছে, কিন্তু হেজও কিন্তু জানে না যে ওকে কে প্রডিউস করেছে। তুমি আলুর থেকেও অধম আরও মাশরুমের থেকেও অধম, তাহলে তোমাদের ভালোই জমেছে। এবং এই কথা বলে জেমি খুব জোরে জোরে হাসতে থাকে। হেজো বুঝতে পারে যে জেমির এই হাসির পিছনে আসলে অনেক দুঃখ লুকিয়েছিল। সে বলে যে কেঁদে নাও, কান্না পেলে কেঁদে নাও, এবং জেমি কেঁদে ফেলে। হেজো তার পাশে থেকে সারা রাত তাকে সান্ত্বনা দেয়, এমনকি তার প্রিয় গান গেয়ে তাকে ঘুমও পাড়ায়। এপিসোড 5 এর শুরুতেই আমরা জেমির ছোটবেলার কিছু দৃশ্য দেখতে পাই। জেমি ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছিল। সে সবসময় ভাবতো কেউ না কেউ তাকে অ্যাডপ্ট করবে, হয়তো তাদের সাথে ভালো ব্যবহার করলে বা সুন্দর জামা পরলে কেউ তাকে অ্যাডপ্ট করবে, কিন্তু কেউই তাকে অ্যাডপ্ট করেনি, কেউ তার মা হয়ে ওঠেনি। তখনই সে ঠিক করে সে নিজে একজন ভালো মা হবে, এবং সেটাই তার লাইফের এম বানিয়ে নেয়। কিন্তু এই মা হওয়া নিয়েই হেজোর সাথে তার সম্পর্ক ভাঙে। আর এখন তো সে জানে সে কোনোদিন মাই হতে পারবে না। এবার মাঝরাতে হেজোর ঘুম ভেঙে যায় শারীরিক কষ্টে, এবং সে তার ওষুধগুলি খুঁজে পাচ্ছিল না। হেজো নিচে নেমে আসে এবং দেখে যে লোকটির হাতে তার ওষুধগুলো, অর্থাৎ বাবা নাম্বার 2, যার নাম ছিল মিস্টার গিয়ন। এবার মিস্টার গিয়ন বুঝতে পেরেছিল যে হেজোর কোনো একটা সিরিয়াস শারীরিক সমস্যা আছে, তাই জন্যই এত স্ট্রং মেডিসিন নিতে হচ্ছে। তিনি হেজোকে বলেন যে চলো আমরা একটু ঘুরে আসি, এবং তিনি হেজোকে নিয়ে নাইট ফিশ মার্কেটে আসেন। মিস্টার ইয়ং বলে যে তিনি হেজোর জন্য দারুণ একটা স্যুপ বানিয়ে দেবেন। এবার ফিশ মার্কেটের ভিড় থাকায় উনি হেজোর হাত ধরে তাকে নিয়ে যান, এবং সবার সাথে নিজের ছেলে বলেই পরিচয় করিয়ে দেন। নিজের হাতে তিনি তাকে গ্রিল ফিশ খাইয়ে দেন। এবার মাছ কেনার সময় কিছু বিক্রেতার সাথে মিস্টার গিয়নের বচসা শুরু হয়ে যায়। হেজোর মতোই তিনিও খুব হট টেম্পার ছিলেন, তাই মাছ বিক্রেতার সাথে তার রীতিমতো ফাইট লেগে যায়। হেজো তাকে সাহায্য করে এবং তারা সেখান থেকে পালায়। এতদিন হেজো একলা লড়াই করত, কিন্তু এই প্রথমবার দুজন মিলে লড়াই করে তার বেশ ভালোই লাগে। এবার তারা দুজনেই এক জায়গায় বসে রামেন খাচ্ছিল, এবং মিস্টার গিয়ন বলে যে তারও একসময় স্টেজ 4 ক্যান্সার ছিল, তাই জন্য হেজোর ওষুধের ব্যাপারে তিনি জানেন। তার ভয় যে তার থেকেই হেজো এই জিনিসটা পেয়েছে। সারাজীবন তো তিনি তাকে কিছুই দিতে পারেননি, কিন্তু হয়তো এই বাজে রোগটাই দিয়েছেন। এই বলে তিনি হেজোকে জড়িয়ে ধরেন। ওদিকে জেমি রাতের বেলা উঠে দেখে যে বাড়িতে কেউ নেই, তাই সে এই সুযোগে পালানোর চেষ্টা করে। কিন্তু জঙ্গলের মধ্যে পথ খুঁজে না পেয়ে সে পড়ে যায়। জেমি বুঝতে পারে এখান থেকে সে পালাতে পারবে না, তাই জন্য সে আবারও বাড়ি ফিরে আসে। হেইজো সকালে বাড়ি আসে এবং খুব এক্সাইটেড হয়ে কাল রাতের ঘটনাগুলো জেমিকে বলে, কারণ সে খুব খুশি ছিল। এবার হেইজো ঘুমিয়ে পড়ে। এবার সকালে জেমি দেখে যে মিস্টার গিয়ন কোথাও যাচ্ছে। মিস্টার গিয়ন বলেন যে তিনি টেম্পোরারি একটা কাজ পেয়েছেন। তিনি জেমিকে বলেন যে যদি প্যাটার্নিটি টেস্টে ধরা পড়ে যে হেজো তার ছেলে নয়, তাহলেও তিনি হেজোকেই নিজের ছেলে মানবেন। তিনি চান হেজো যেন আরো কয়েকদিন এখানে থাকে, এবং তিনি তার কাজে বেরিয়ে যান। এবার জেমি বাড়ির পিছন দিক থেকে শাক তুলছিল, এবং তখনই সে দেখে যে প্রিন্স গ্যাংয়ের লোকেরা সেখানে পৌঁছে গেছে। তারা জেমিকে দেখেই চিনতে পারে, কারণ জেমির ফটো তাদের কাছে ছিল। তাদের দেখেই জেমি পালায় এবং গিয়ে হেজোকে ওঠায় যাতে তারা সেখান থেকে পালাতে পারে। হেজো উঠে পালানোর সময় দেখে যে তার টাকার ব্যাগটা গায়েব, অর্থাৎ মিস্টার গিয়নি তার ভালো মানুষের মুখোশের আড়ালে হেজোর পিঠে ছুরি ঢুকিয়ে দিয়ে গেছে। এবার অহিয়ন এবং প্রিন্স গ্যাং দুজনেই সেই বাড়িটার কাছে চলে আসে, কিন্তু ততক্ষণে হেজোরা সেখান থেকে বেরিয়ে এসেছিল। হেজো ততক্ষণে দুয়ে দুয়ে 4 করতে পারে। মিস্টার গিয়নের বাড়ির ক্যালেন্ডার, তার সাথে ফিশ মার্কেটের লোকেদের আলাপ, এই সব থেকে হেজো বুঝতে পারে লোকটি আসলে বিশাল দেনায় জর্জরিত ছিল, এবং সেই একজন জুয়ারি।
হেজো ক্যালেন্ডার দেখে বুঝতে পারে যে এই লোকটি এখন কোথায় থাকবে এবং সে ওই কন্টেনারের সামনে যায়। সে ওখান থেকে প্রিন্স গ্যাংয়ের লিডারকে কল করে এবং বলে যে আমি তোমাকে আমার কারেন্ট লোকেশন বলে দেব, কিন্তু তার বদলে তুমি কারিকে ছেড়ে দাও। এবার প্রিন্স গ্যাংকে সে তার লোকেশন বলে দেয় এবং সেখানে তাড়াতাড়ি চলে আসতে পারে। এবার হেইজো জুয়ার থেকে গিয়ে দেখে যে মিস্টার গিয়ন তার সমস্ত টাকা জুয়ায় ওড়াচ্ছে। এবার হেজও কিন্তু ততক্ষণে জেনেই গেছিল যে এই প্যাটার্নারি টেস্টের ফলে যে দেখা গেছে তাদের ডিএনএর কোনো মিল নেই, অর্থাৎ মিস্টার গিয়ন তার বাবার নয়। এবার হেজও তাকে দেখে প্রচন্ড রেগে যায় এবং মিস্টার গিয়নকে প্রচন্ড মারে, শুধুমাত্র টাকা চুরির জন্য নয়, তার বিশ্বাসটা এইভাবে ভাঙার জন্য। গত রাতে এত ভালো ব্যবহার করার তাহলে কি দরকার ছিল, যখন সে জানতোই যে পরদিন সকালে এইভাবে তাকে ঠকাবে। তার বাবা সেজে তার দুর্বলতার সুযোগ নিয়ে মিস্টার গিয়ন তাকে এইভাবে ঠকিয়েছে, সেইটা হেজো মেনে নিতে পারে না। তাই সে মিস্টার গিয়নকে প্রচুর মারে। তারপর সেখান থেকে হেজো এবং জেমি চলে আসে। জেমি দেখায় যে সে কিছু টাকা আগে থেকেই সরিয়ে রেখেছিল, তাই তাদের জার্নিতে কোনো বাধা সৃষ্টি হবে না। কিন্তু হেজো জেমিকে ফিরে যেতে বলে এবং এই কথা শুনে জেমি খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং বলে যে তুমি যা চাইছো আমার সাথে তাই করছো। তুমি কি ভাবছো একটা লোক তোমাকে ঠকিয়েছে বলে তুমি তোমার আসল বাবাকেই খুঁজবে না? তোমার তো এটলিস্ট কেউ আছে খুঁজে বার করার জন্য। আমি তো জানিও না যে আমার বাবা-মা কে। কথা বলতে, বলতে জেমি খুবই ভেঙে পড়ে এবং কেঁদে ফেলে এবং তখনই হেজো তাকে কিস করে দেয়। কিন্তু এই দৃশ্যটা দূর থেকে একজন দেখছিল। এই দৃশ্যটা দূর থেকে অহিয়ং দেখে এবং তার মন ভেঙে যায়। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কিন্তু তখনই জন এসে তার চোখের সামনে হাত রাখে, যাতে এই দৃশ্য তাকে দেখতে না হয়। নেক্সট পার্টগুলো দেখার জন্য তোমরা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না।